মীরা এখন স্থিতিশীল, কিন্তু জ্ঞান ফিরতে আরও সময় লাগবে। আমি সেখানেই ধপ করে বসে পড়লাম। যাক, আমার মেয়েটা অন্তত এখনও আমাদের মাঝে আছে। ঠিক তখনই হাসপাতালের রিসেপশনে পুলিশের এক কনস্টেবল এসে হাজির হলেন, সাথে আসিফের সেই ছোট চাচাতো ভাইয়ের বাবা, যার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা সকালে বেরিয়েছিলাম। আসিফ টলতে টলতে উঠে দাঁড়ালো। পুলিশ কনস্টেবল আসিফের দিকে একটা প্লাস্টিকের ব্যাগ এগিয়ে দিলেন, ভেতরে সেই রহস্যময় পানির বোতল আর মীরার একটা ছোট্ট পুতুল। কনস্টেবল গম্ভীর গলায় বললেন, মিস্টার আসিফ, আপনার মা রেল লাইনের পাশে পড়ে গিয়ে মাথায় বেশ চোট পেয়েছেন। তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, এই বোতলে যা পাওয়া গেছে তা কোনো পানীয় নয়, এটা এক ধরনের তীব্র কীটনাশক। আমার আর আসিফের চোখাচোখি হলো। আমি চিৎকার করে বলে উঠলাম, কীটনাশক? তার মানে আম্মা কি মীরাকেও এটা খাওয়াতে চেয়েছিলেন? চাচা এবার আমতা আমতা করে মুখ খুলল। আসিফ, একটা কথা হয়তো এখন বলা দরকার। সকালে তোমরা যখন হাসপাতালে দেখতে এসেছিলেন, আমি তখন তোমাদের বাসায় গিয়েছিলাম গরম পানির ফ্লাগ আনার জন্য। তখন আমি দেখেছিলাম তোমার আম্মা ফোনে কার সাথে যেন কথা বলছিলেন। তিনি বলছিলেন আজ সব শেষ হয়ে যাবে, ওরাই যদি না থাকে তবে এই সম্পত্তির ভাগিদার আর কেউ থাকবে না। আমি তখন বুঝতে পারিনি তিনি কার কথা বলছেন। আসিফের মুখটা মুহূর্তেই কুঁচকে গেল। সে অস্ফুট স্বরে বলল, সম্পত্তি? কোন সম্পত্তি? হঠাৎ আমার মনে পড়ে গেল, আসিফের বাবা মারা যাওয়ার আগে মীরার নামে একটা বড় ফিক্সড ডিপোজিট আর আমাদের এই ফ্ল্যাটটা লিখে দিয়ে গিয়েছিলেন। আম্মা সবসময় চাইতেন এই ফ্ল্যাটটা যেন ওনার ছোট ছেলে নামে করে দেওয়া হয়, কিন্তু আসিফ রাজি হয়নি। তাহলে কি স্রেফ সম্পত্তির লোভে একজন দাদি তার নিজের নাতনিকে শেষ করে দিতে চাইলেন? আর যখন দেখলেন মীরা মরেনি, তখন নিজেকে অপরাধী সাজিয়ে আত্মহত্যার নাটক করতে গিয়ে এই কীটনাশকের বোতল ব্যাগে নিয়ে বেরিয়েছিলেন, যাতে লোকে ভাবে তিনি অনুশোচনায় মরতে চেয়েছিলেন। আসিফ ফোন বের করে সাইমাকে ফোন দিল। সাইমা, আম্মার ঘরে আলমারির পেছনের লকারটা খুলতো, দেখ ওখানে বাবার উইলটা আছে কিনা। 10 মিনিট পর সাইমার ফোন এলো। তার গলা কাঁপছে। ভাইয়া, উইলটা এখানে নেই, কিন্তু এখানে একটা ডায়েরি পাওয়া গেছে। আম্মা গত 3 মাস ধরে মীরার উপর রাগ পুষে রাখছিলেন। তিনি লিখেছেন, এই মেয়েটাই আমার পথের কাঁটা, ও থাকলে আসিফ কোনোদিন আমার কথা শুনবে না। আমার ঘৃণা যেন চরমে পৌঁছালো। যে মানুষটার হাতে পরম বিশ্বাসে মেয়েকে রেখে গিয়েছিলাম, তিনি কিনা মাসের পর মাস